হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স। দিস ইজ সাইফ খান। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা অডিটর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো দেখলে আপনি গেস করতে পারবেন আপনার এক্সামের কোশ্চেনটা কীরকম হতে পারে এবং কোন টপিকসগুলো থেকে কোশ্চেন হবে। এটার উপর গেস করে আপনি বাসায় স্টাডি করতে পারবেন এবং এই রিলেটেড অন্য যে কোনো কোশ্চেন আসলে আপনি সলভ করতে পারবেন। আজকে যে কোশ্চেনগুলো সলভ করব এগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামগুলোতে আসছে। চলুন শুরু করা যাক। দেখুন, চুজ দ্য প্যাসিভ ফর্ম, হিজ কমেন্ট সারপ্রাইজড মি। এই সেন্টেন্সটার প্যাসিভ ফর্ম কোনটা সেটা জানতে চাইছে। তো এখন দেখুন, আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথম আনতে হয় আপনার অবজেক্টটাকে আনতে হয়, এরপরে ভার্ব ইউজ করতে হয়, একটা অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে আপনার সাবজেক্ট। তো এখানে এই মিটাকে নিয়ে আসবো আমরা প্রথমে। তো মিয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আপনার আই, এরপর হচ্ছে ভার্ব ইউজ করতে হবে। দেখুন, হিজ কমেন্ট এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, আর সারপ্রাইজড হচ্ছে ভার্ব, আর মিটা হচ্ছে অবজেক্ট। তো এটাকে নিয়ে আসলাম আমরা প্রথমে, আই বসালাম এখানে। আর এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা স্বভাবতই পাস্ট টেন্স হলো আমরা জানি ওয়াজ ওয়ার বসে, আর যদি প্রেজেন্ট টেন্স হইতো আমরা এখানে এম, ইজ, আর এগুলো ইউজ করতাম। পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার হয়, আর প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর হয়। তো এখানে হবে আপনার ওয়াজ, তো বসালাম ওয়াজ। তো এখন দেখুন, সারপ্রাইজডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সারপ্রাইজড, আর আমরা জানি সাবজেক্ট যেটা থাকে বাই দিয়ে এই অংশটাকে বসাই দিলেই হয়। তো এখানে বাই হিজ কমেন্ট ইউজ করতে পারি আমরা, কিন্তু সারপ্রাইজডের পরে কখনো বাই হয় না, সারপ্রাইজডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড হয়। তো এই জন্য এটা রং আনসার। এখানে কারেক্ট আনসার হবে এটা, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ কমেন্ট, এটা হবে কারেক্ট আনসার। এরপর দেখুন, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্ক্রেসিটি। এটার পার্ট অফ স্পিচ, প্রপার পার্ট অফ স্পিচ কী হবে, যেটা কি নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাকচুয়ালি আমরা জানি ওয়াই, টি ওয়াই, আইটি ওয়াই, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা অবশ্যই নাউন হবে, তার মানে এটা হচ্ছে নাউন। এছাড়াও নাউনের কিছু ক্লু আছে, চাইলে আপনি এগুলোকে মনে রাখতে পারেন। দেখুন, যে শন শন, মেন্টনেস, হুড শিপ, সিই সিওয়াই সিএইচটিএইচ, ইয়ার ওয়ার ইউআর ইউআরই, ডম এস, আইএসএম আইএসটি, ওয়াইটিওয়াই আইটিওয়াই, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা অবশ্যই নাউন। এই কবিতা আকারে এটাকে দু একবার পড়লে আপনার অটোমেটিক্যালি এটা মনে থাকবে। এরপরে দেখুন, এখানে আছে একটা সেন্টেন্স যে হি লুকস ভেরি বিউটিফুল টুডে। এটার টেক কোশ্চেন কী হবে? দেখুন, আমরা জানি লুকস এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা জানি টেক কোশ্চেন করার সময় ডো অথবা ডাজ ইউজ করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা অবশ্যই ডাজ ইউজ করব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হতো আমরা ডো ইউজ করতাম। তো এখানে ডাজ হবে। এই সেন্টেন্স যেহেতু নট নাই, তো আমরা এখানে নট ইউজ করলাম। আর যদি কোনো এই সেন্টেন্সের প্রথমে যদি সাবজেক্টিভ প্রনাউন থাকে, এটা সরাসরি শেষে চলে যাবে। সাবজেক্টিভ প্রনাউনগুলো হচ্ছে আই, হি, শি, দে, দেয়ার, উই, ইউ, ইট, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। এরপরে দেখুন, এখানে আছে যে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো প্লিজ। এখানে কি হবে? আমরা জানি ওডিও মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে ওডিও মাইন্ডের পরে কি টু ক্লোজ হবে নাকি ক্লোজিং হবে? তো এখানে অবশ্যই ক্লোজিং হবে। এছাড়াও ওডিও মাইন্ড ছাড়া আরও কিছু ওয়ার্ড আছে যার পরে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। এই ওয়ার্ডগুলো হচ্ছে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপর হচ্ছে ওডিও মাইন্ড, ফিল লাইক, প্রিফার টু, এডিক্টেড টু, এগুলোর পর সবসময় আপনার ভার্বের সাথে আইএনজি হয়। তো এই জন্য দুটো এক্সাম্পল দেখি আমরা। দেখুন, এখানে আছে যে আই কল্ড হিম উইথ এ ভিউ টু। তো এখানে যেহেতু উইথ এ ভিউ টু আছে, তো এখানে টক না হয় হবে টকিং হবে, এখানে টকিংটা হবে কারেক্ট অ্যান্সার। এখন দেখুন, হি গট ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। তো এখানে যেহেতু ওয়াক আছে, তো আমরা জানি ইউজ টুর পরে যদি অবশ্যই আমরা কি ইউজ করতে পারি, ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন, দ্য ইংলিশ রিফার্স টু। দ্য ইংলিশ রিফার্স টু,
ইংলিশটা এখানে কি অর্থে প্রকাশ করলো? দ্য ইংলিশ। যদি শুধু ইংলিশ থাকতো এটা ইংরেজি ভাষাটাকে বোঝাতো, আর দ্য ইংলিশ মানে আমরা জানি এটা জাতিকে বুঝাইছে, মানে দ্য পিপল অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের মানুষদেরকে বোঝানো হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড দ্য ক্যান্ডেল বিলো। বিলো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। প্রিপোজিশন আপনার দু একটা কোশ্চেন থাকবে শিওর। দেখুন বিলো আউট, বিলো আউট অর্থ হচ্ছে নেভানো। তো এটার সাথে আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুললাম, অ্যান্ড দ্য ক্যান্ডেল বিলো আউট, বাতিটি নিভে গেল। তো এটা হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। এরপরে দেখুন এখানে আছে যে চুজ দ্য কারেক্ট ওয়ান, নিচের কোনটি কারেক্ট সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি যে এটা কারেক্ট স্পেলিং থেকে এই কোশ্চেনটা আসছে। তো মনে রাখবেন মিসস্পেল মানে মিসস্পেল বানানটার প্রপার বানানটা কি জানতে চাইছে। মিসস্পেল বানানটা হচ্ছে ডাবল, দুইটা এস থাকবে, দুটা এল থাকবে। মিসস্পেল শব্দটা হচ্ছে ভুল বানান আর কি। তো এখানে MISSPELL, এটা হচ্ছে এটার সঠিক বানান। এরপর দেখুন এ পোয়েম অফ ফরগটেন লাইন্স ইজ কল্ড, মানে সরি এ পোয়েম অফ 14 লাইন্স ইজ কল্ড, মানে 14 লাইনের কবিতাগুলোকে কি বলা হয়? অবশ্যই 14 লাইনের কবিতাগুলোকে সনেট বলা হয়। এছাড়াও এপিক শব্দের অর্থ হচ্ছে আপনার মহাকাব্য, ইলিজি শব্দের অর্থ হচ্ছে শোকগাথা। তো এগুলো আপনি এভাবে মনে রাখতে পারেন। এরপর দেখুন সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, মানে এটাকে আপনার কারেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ আপনার একটা কোশ্চেন থাকবেই এক্সামের মধ্যে। তো এখন আই নো হিম, তো এখানে হিমটা আছে শেষে, এই হিমটাকে নিয়ে আসবো আমরা প্রথমে। হিয়ার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আপনার হি। তারপরে নিয়োজিত আছে, এটা পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে থাকলে আমরা জানি কি অবশ্যই ওয়াজ বসাতে হয়। তার মানে হি ওয়াজ এখানেও আছে, এখানেও আছে। তো নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? নোন। এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। কিন্তু দেখুন আই থাকলে নিয়ম অনুসারে আমরা বাই মি ইউজ করি শেষে, কিন্তু নো এর পরে কখনোই কি হয় না? বাই হয় না, নো এর পরে হয় টু মি। তো হি ওয়াজ নন টু মি, এটা হবে আপনার কারেক্ট অ্যান্সার। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ আপনি অন্য অন্য রুলসগুলো বাসা থেকে বই থেকে পড়ে নেবেন। এরপরে দেখুন দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচড দ্য হল। এখানে বিফোর মনে রাখবেন যে বিফোরের পরে যদি পাস্ট টেন্স থাকে পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এভাবে মনে রাখতে পারেন যে বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটার, আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, আফটার পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পূর্বে হয় আপনার পাস্ট টেন্স। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স। আফটার অর্থ হচ্ছে পরে, আফটার পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স। আর অপোজিটে অবশ্যই পাস্ট টেন্স হবে, এটা এমনি অটোমেটিক্যালি মনে থাকবে। দেখুন বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পূর্বে কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে হ্যাড স্টার্ট, এটা হচ্ছে আপনার কারেন্ট অ্যান্সার। আর এখানে পাস্ট টেন্স অবশ্যই থাকবে। এরপরে দেখুন ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস। আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন পাস্ট টেন্স হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, তার মানে এখানে হবে লেফট হবে কারেক্ট অ্যান্সার, লেফট দ্য প্লেস। এছাড়াও ইট ইজ হাই টাইম ছাড়া আর কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে আপনার ভার্বের পাস্ট টেন্স হয়। দেখুন এখানে আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। এগুলোর পর যদি সাবজেক্ট থাকে তখন ভার্বের পাস্ট ফর্ম হবে, আর যদি সাবজেক্ট না থাকে এগুলোর পরে তখন ইনফিনিটিভ হবে। দুটো এক্সাম্পল দেখি। দেখুন যে এখানে আছে যে ইট ইজ হাই টাইম ইউ, এখানে ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট আছে, তার মানে এখানে পাস্ট ফর্ম হবে, স্টাডিড হবে, STUDIED, স্টাডিড হবে। আর এখানে যেহেতু ইট ইজ হাই টাইমের পর কোনো সাবজেক্ট নাই, তার মানে এখানে টু গিভ, ইনফিনিটিভ হবে। তো আপনি এভাবে এগুলাকে ইউজ করতে পারেন। এরপর দেখুন মাই মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ আই প্রেজেন্ট দেয়ার।
তো এই সেন্টেন্সটার মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে। তো আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব ইউজ করতে হয়। যদি পরেরটা অনুযায়ী ইউজ করি আমরা এখানে এম বসানোর কথা ছিল, কিন্তু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে আই অনুযায়ী ভার্বটা হবে না, এখানে মাই প্যারেন্টস অনুযায়ী হবে, এখানে হবে ওয়ার হবে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। এছাড়াও আরও কিছু ওয়ার্ড আছে দেখুন, যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্প্যানিটেড উইথ এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইউজ করতে হয়। এই তিনটা ওয়ার্ড আপনি মনে রাখবেন, এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্বকে ইউজ করতে হয়। আশা করি ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে আছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। আমরা জানি লুকের প্রপার ইউজটা হচ্ছে লুক ইনটু। লুক ইনটু অর্থ হচ্ছে তদন্ত করা, তার মানে এখানে দ্য পুলিশ ইজ লুক ইনটু দ্য কেস, কেসটির তদন্ত করলো বা করতেছিল। এছাড়াও দেখুন লুকের আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ আছে যেগুলোর আপনি মনে রাখতে পারেন, এগুলো আপনার বিভিন্ন এক্সামে আসে। এখানে আছে, আগে অর্থটা আমরা জানি না, এরপর আমরা এগুলো ফিল ইন দ্য গ্যাপসগুলো দেখব। দেখুন এখানে আছে লুক আপ অর্থ হচ্ছে খোঁজা, আপনি যখন কোনো কিছু খুঁজবেন তখন এটা লুক আপ ইউজ করবেন। আর লুক আপ টু অর্থ হচ্ছে সম্মান করা। লুক ফরওয়ার্ড তো আমরা অনেকেই মনে করি লুক ফরওয়ার্ড তো হচ্ছে খোঁজা, অ্যাকচুয়ালি লুক ফরের অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হচ্ছে আশা করা। তো এখন দেখুন লুক আফটার অর্থ হচ্ছে দেখাশোনা করা, লুক এট অর্থ হচ্ছে তাকানো, লুক ইনটু তদন্ত করা, কিছুক্ষণ আগে যে আমরা যেটা দেখলাম। লুক ডাউন অপন অর্থ হচ্ছে হেয় করা, হেয় হবে হেয় করা বা ঘৃণা করা। লুক ওভার তো পরীক্ষা নিরীক্ষা করা। দেন এগুলোর ফিল ইন দ্য গ্যাপসগুলো আপনি চাইলে করতে পারেন। দেখুন আমরা জানি লুক আপ অর্থ হচ্ছে খোঁজা, দেখুন লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আর এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে লুক আপ অর্থ হচ্ছে খোঁজা, এরপরে লুক আপ টু, এর সাথে টু এড করলে হয়ে যাবে আবার সম্মান করা। তো আমরা এখানে ইউজ করতে পারি লুক আপ টু অর্থ হচ্ছে সম্মান করা। আর লুক ফর হয় লুক ফর এ জব, আমি একটি চাকরির আশা করি, এরকম কিছু। লুক আফটার অর্থ হচ্ছে কি দেখাশোনা করা, টু ইউর প্যারেন্টস, লুক আফটার ইউর প্যারেন্টস, তোমার পিতামাতা দেখাশোনা করো। লুক অ্যাট অর্থ তাকানো, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক ইনটু অর্থ হচ্ছে কি তদন্ত করা, কিছুক্ষণ আগে আমরা দেখলাম। ডোন্ট লুক ডাউন আপন হবে এখানে, ডাউন আপন দ্য পুর, মানে গরিবদেরকে হেয় করো না, গরিবদেরকে ঘৃণা করো না। এরপর হচ্ছে লুক ওভার অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা, দ্য অ্যাক্সিডেন্ট প্লেস। তো এভাবে আপনি খুব সহজে লুকের ইউজটাকে মনে রাখতে পারেন। এরপর দেখুন দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। তো এখানে মিল্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় কখনো ফিউ হয় না, এ লিটল হয়। এ লিটল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি অল্প, আর লিটল শব্দের অর্থ হচ্ছে নাই। তার মানে দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য বোতল, এটা হবে আপনার কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার। মার আপনার ম্যাসকুলিন জেন্ডার কোনটা জানতে চেয়েছে। মার শব্দের অর্থ হচ্ছে আপনার ঘুটকি, যেটাকে আমরা বলি স্ত্রী গোড়া, যেটাকে বলা হয় আর কি। তো এটার আপনার ম্যাসকুলিন জেন্ডারটা হবে আপনার ঘুটক, স্টলিয়ন, এটা হবে ঘুটক, এটার প্রপার আনসার হবে ঘুটক। তো এটার মারের ইয়ার হবে স্টলিয়ন। হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার, নিচে কোনটা প্লুরাল নাম্বার সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি DATUM, ডেটাম, যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকে সিঙ্গুলার নাম্বারের শেষে, এর সাথে আপনার এ দিলেই প্লুরাল হয়ে যায়। তার মানে ডেটা হচ্ছে এটার প্লুরাল নাম্বার, আর এটার প্লুরাল নাম্বার হচ্ছে DEESE। আর বেসিসের প্লুরাল নাম্বার হচ্ছে BAS, IS থাকলে SES বসায় দিলে হয়ে যায়। এরপরে দেখুন টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস, এটার অর্থটা কি আপনার জানতে চাওয়া হয়েছে। তো এটার অর্থ হচ্ছে যে টু রিড বিটুইন দ্য লাইন্স, এটার অর্থ হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং।
মানে মনোযোগ সতর্ক সহকারে পড়া, টু ফাইন্ড আউট খুঁজে বের করা, এনি হিডেন মিনিং কিছু লুকানো অর্থ আর কি। এটা হচ্ছে এটার প্রপার আনসার। ফ্রেজ থেকেও আপনার কোশ্চেন আসতে পারে। হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল? গার্ল হচ্ছে একটা কমন নাউন। ধরেন যদি বলি কি টুপুর, টুপুর হচ্ছে একটা মেয়ের নাম, তো এটা যদি গার্ল পুরা মেয়ে জাতিটাকে বোঝানো হয়। যদি বলি রবিন একটা ছেলের নাম, যদি বলি কি যে বয়, তো এটা পুরো ছেলে জাতিটাকে বোঝানো হয়। যদি বলি কি যে সাইফ, এটা একটা স্টুডেন্টের নাম, যদি বলি কি স্টুডেন্ট, তখন এটা পুরো স্টুডেন্ট জাতিটা হয়েছে। যদি সাকিব একজন খেলোয়াড়ের নাম, যদি বলি প্লেয়ার, সব খেলোয়াড়দেরকে বোঝানো হয়। তো এরকমভাবে একজনকে যদি স্পেসিফিক বোঝানো হয় সেটা প্রপার, আর পুরো জাতিটাকে একসাথে বোঝালে সেটা কমন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।